রামচন্দ্রপুর খালে এখনো শতাধিক ভবন, মেয়র আতিক ও তার ভাতিজার সম্পৃক্ততা থাকতে সাদিক এগ্রোতে লোক দেখানো অভিযান। বাংলাদেশ চীন একসঙ্গে বড় কিছু অর্জন সম্ভব, বেইজিংয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বিনিয়োগের আহ্বান। কোটা ও পেনশন আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, বললেন কাদের। আদালত থেকে বাস্তবসম্মত সিদ্ধান্ত পাওয়ার আশা। দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনও তলিয়ে নির্মাঞ্চল, পানিবন্দী লাখো পরিবার, বিভিন্ন এলাকায় নদী ভাঙন। এবং সড়কে আবারও ঝোলো প্রাণ, এবার বগুড়ার বনানীতে বাস কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত আরও 8। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। খাল পুনরুদ্ধারের নামে সাদিক এগ্রোতে শুধুই লোক দেখানো অভিযান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গানের স্কুল, সুরের ধারা সহ একাধিক ভবন এখনও খাল দখল করে দাঁড়িয়ে আছে বহাল তবিয়তে। স্থানীয়রা বলছেন, খালের জায়গা প্রভাবশালীদের দখলে দিতেই মূলত এই অভিযান। দেশ টিভির অনুসন্ধান বলছে, সাদিক এগ্রোর অবৈধ কার্যক্রমে মেয়র ও তার ভাতিজার সম্পৃক্ততা ঢাকতেও লোক দেখানো এই অভিযান চালায় সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেডাই মামুন। দুদফা অভিযানে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা সাদেক এগ্রো আর তার পিছনের বস্তি গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে তাদের বুলড্রেজারের কোনো ছোঁয়া লাগেনি মোহাম্মদপুর বাঁধ সংলগ্ন ভবনগুলোতে। খালের সীমানা পিলার বলছে, সুরের ধারা নামের এ গানের স্কুলটি সম্পূর্ণভাবে গড়ে উঠেছে খাল দখল করেই। স্থানীয়রা বলছে, শুধু লোক দেখানো অভিযান করেছে সিটি কর্পোরেশন। পুরাটে খালের জায়গা, এইটা শুরু করে পুরাটে সব খালের জায়গা। এগুলো ওনারা তো, আমরা যখন প্রথমে আসছি তখন দেখছি পুরাটে খালের জায়গা ছিল। আর থেকে গেছে বহুত প্রভাবশালী লোক আছে, এক কারণে আমরা খাল উচ্ছেদ হইব না। এরকমই নাটক ফাটক থাকবো, চলচ্চিত্র যেরকম নাটক করে এরকমই হইব। কয়দিন পর দেখবেন যেরকম হেরোমি রয়েছে, মানে অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই। জোর জোর যার মুলুক তার, এটাই দুনিয়ার নিয়ম। সম্পূর্ণ ভরাট করা অংশের মাটি না কেটে সপ্তাহব্যাপী খালের মধ্যের লতাগুল্ম আর বর্জ্য নিয়ে পড়ে আছে তাদের খনন কার্যক্রম, যা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যে মাটি এখানে ঠিকই কাটতেছে না, কিন্তু ওইখানে ময়লা পরিষ্কার করতেছে। কি জায়গাতে দেখতেছ তো এই পর্যন্ত কাটতেছে, আস্তে আস্তে হয়তো এগুলো কাটলে হয়তো গতি বোঝা যাবে। উচ্ছেদের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন এ নাটকীয়তা, নাকি এর পিছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য? সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে, মেয়র আতিকের সাথে সাদেক এগ্রো মালিক ইমরানের ঘনিষ্ঠতা কম নয়। আমেরিকা থেকে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আনা থেকে শুরু করে সকল কার্যক্রমেই ছিল মেয়রের ভাতিজা শাকের আহমেদের সম্পৃক্ততা। বলা চলে, ইমরানের অবৈধ কার্যক্রমে নিজের নাম ঢাকতেই শুধু লোক দেখানো অভিযান তাদের। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঠোফোনে জানান, কোন ভবন কতটুকু ভাঙা হবে তা নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন, তাই চাইলেই তিনি সবটা উচ্ছেদ করতে পারেন না। আমাকে মেজারমেন্ট যতটুকু দিয়েছে ততটুকুই আমি করবো। আমাকে আপনি নোটিশে দেখেন, যে আপনি যদি যদি নোটিশ দেখেন, উচ্ছেদের যদি নোটিশ দেখেন, সুন্দর স্পেসিফিক বলা আছে কতটুকু আমরা যাবো, কতটুকু মেজারমেন্ট হয়েছে। স্থানীয়রা বলছেন, মোহাম্মদপুর বাঁধের অপর প্রান্তে খালের সংযোগ তৈরি না করতে পারলে ফিরবে না খালের প্রবাহ। সেক্ষেত্রে লোক দেখানো এই অভিযানও কোনো কাজে আসবে না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়, দুপক্ষ একসঙ্গে বড় কিছু অর্জন করতে সম্ভব। বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক্স সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতেও পারে। বিনিয়োগকারীদের আহ্বান জানান শেখ হাসিনা।
এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। আজ ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে। আগামীকাল বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করা হবে। গতকাল রাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আজ বিকেল 3টায় সংবাদ সম্মেলনে বুধবারের কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পাশাপাশি পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এ বিষয়ে পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন শিক্ষকদের আন্দোলনের বিস্তারিত সম্পর্কে। লিনিয়া বলছিলেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন দাবিতে শিক্ষকদের অবরোধ কর্মসূচি নিয়ে কর্মবিরতি নিয়ে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন দাবিতে শুধু শিক্ষকরা নয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীরা সকাল থেকে তাদের কর্মবিরতি পালন করে যাচ্ছেন। একই সাথে শিক্ষক কর্মকর্তা কর্মচারী একই সাথে কর্মবিরতি পালন করার কারণে আসলে বিশ্ববিদ্যালয়ে একটি অচলাবস্থা সৃষ্টি রয়েছে। গত বেশ কয়েকদিন যাবৎ বিশ্ববিদ্যালয় মুখ থুবড়ে পড়ে আছে। শিক্ষকদের কর্মবিরতির কারণে যেমন কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না, তেমনি কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে দাপ্তরিক কাজে একেবারে মুখ থুবড়ে পড়ে আছে। তো আপনাকে এখন আমি কিছু শিক্ষকদের কর্মবিরতির কিছু অংশ আমি দেখাবো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে একজন শিক্ষক বক্তব্য রাখছেন দেখা যাচ্ছে। তো আমি এই বিষয়ে কথা বলার জন্য শিক্ষকদের কাছে যাব। আসলে কি কি দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন এবং কি কি দাবিতে তারা এই কর্মসূচি কতদিন চালিয়ে যাবেন সে বিষয়ে আমি কথা বলবো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ডক্টর ফিরোজ আহমেদের সাথে। আপনার কাছে যে কি কি দাবিতে আপনারা কর্মসূচি পালিয়ে যাচ্ছেন এই কর্মবিরতি, এবং এই দাবি এই কর্মসূচি কতদিন পর্যন্ত চলবে? আমাদের কর্মসূচি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফেডারেশন আছে, শিক্ষক ফেডারেশন, সেই শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমাদের 39টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি আছে, আমরা ফেডারেশনের অন্তর্ভুক্ত, আমরা আন্দোলন করে যাচ্ছি। এবং আমাদের যে দাবিগুলি ছিল তার মধ্যে সবচেয়ে বড় দাবি যেটি, আমাদের স্বতন্ত্র পে স্কেল ঘোষণা করতে হবে, প্রত্যয় স্কিম এখানে আমাদের সাথে যায় না, আমাদের পেনশন যেটা আছে এই প্রত্যয় স্কিম থেকে আমাদেরকে বাদ দিতে হবে এবং শিক্ষকদেরকে বাদ দিতে হবে, অবশ্যই এখান থেকে বাদ দিতে হবে, এবং সুপার গ্রেড আমাদেরকে দিতে হবে, যেটি আমাদের কথা দিয়েছিল সরকারের আগে যখন আমাদের পে স্কেল হয় তখন সেটি আমাদেরকে দিতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে এমন ভাবার কোনো কারণ নেই যে আমরা শিক্ষক, আমরা আন্দোলন করে যাচ্ছি, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কিন্তু শ্রেণীকক্ষে ফেরত যাব না। এবং এটি আমাদের দৃঢ় প্রত্যয়, সারা দেশে আমরা একসাথে আন্দোলন করছি। এবং সরকার সহ যারা পেনশন নিয়ে কাজ করেন বা আজকে যারা জাতীয় নেতৃবৃন্দ বলছেন তাদের প্রতি বলতে চাই, আমাদের কাজের নেচারটি, ধর্মটি একেবারেই ভিন্ন। আমরা কিন্তু শুধুমাত্র আমাদের প্রমোশন শুধুমাত্র আমরা শ্রেণীকক্ষে পড়াই সেজন্য হয় না, আমাদের প্রতিটি প্রমোশনের সাথে আমাদের গবেষণা যুক্ত আছে। আন্তর্জাতিক পর্যায়ে আমরা ভালো গবেষণা করি কিনা সেটা আমাদেরকে দেখানো হয়, দেখাতে হয়, এবং আমাদের সেই বোর্ডে আমাদের যখন প্রমোশনটি হয় তখন সেটি করতে হয়। সুতরাং আমাদেরকে বাংলাদেশের অন্য কারোর সাথে মেলানো যাবে না। এবং এই শিক্ষক সমাজ আজকে যে রাজপথে নেমেছে, আজকে যে আন্দোলন করছে, এই আন্দোলনটি সরকারের বিরুদ্ধে নয়। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় করেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছেন, অনেক সুযোগ সুবিধা আমাদের এখনো পর্যন্ত নাই, কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আজকে শিক্ষককে যদি বঞ্চিত করা হয়, এদেশের মেধা শূন্য হয়ে যাবে, ব্রেন ড্রেন হয়ে যাবে, বিদেশে সকল মেধা চলে যাবে, এদেশে কোনো মেধা থাকবে না। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন তার দাবির পক্ষে অনেক যৌক্তিকতা তিনি দেখিয়েছেন। লিনিয়া, এ হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি নিয়ে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে সহকর্মী সুজন জানাচ্ছিলেন শিক্ষকদের আন্দোলনের বিস্তারিত। এদিকে কোটা সংস্কার ও শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সব পক্ষের মতামত নিয়ে আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ জানান তিনি। আজ কোটা সংস্কার আন্দোলনে
কোনো কর্মসূচি না দেয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষকদের আন্দোলন, সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে, আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয়নি। আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা নয়। সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত, অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। জামালপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট, সিরাজগঞ্জ সহ দেশের 15 জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের অনেক এলাকা এখনও তলিয়ে আছে। এতে পানিবন্দী লাখো পরিবার, চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। অনেকে এখনও রয়েছেন আশ্রয় কেন্দ্রে। এছাড়া নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভারতের মেঘালয় ও আসামে ব্যাপক বৃষ্টিপাতের পর বন্যার কবলে পড়েছে সিলেট বিভাগ ও উত্তরবঙ্গ। বগুড়ায় বাস কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন 8 জন। সোমবার রাত 2:50 দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাফতে আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বগুড়ার বনানীতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বাকিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা ছিন্ন বিচ্ছিন্ন 5 মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করেছে রেলওয়ে পুলিশ। সোমবার রাত 12টায় নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্টেশন সংলগ্ন রেলওয়ে কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। এর আগে সোমবার ভোরে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথের রায়পুরা উপজেলার কমলপুর এলাকায় ট্রেনে কাটা পড়া ছিন্ন বিচ্ছিন্ন 5 মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এবার দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ওয়াসার লাইন বসাতে কাটা হয় সড়ক। কাজ শেষ হলেও সড়কটি সংস্কার না করায় ভোগান্তির শেষ নেই কাফরুলবাসীর। চলাচলে ভোগান্তির পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এলাকাটি দিয়ে বয়ে যাওয়া খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফলে সামান্য বৃষ্টিতে পানি ছড়িয়ে যায় আশেপাশে। ঢাকা উত্তর সিটির 16 নম্বর ওয়ার্ডের ভোগান্তির খবর জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। এই পর্যন্ত পানি ওঠে। সিটি কর্পোরেশনে আসে, যে সময় আসলে কি আর চর থাকতো এরকম। মোহাম্মদ রাজন উত্তর সিটির 16 নম্বর ওয়ার্ডের কাফরুলের বাসিন্দা। গেল বছর পরিবারের সবাই ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। তবে রাজনের পরিবারের ডেঙ্গু হলেও উত্তর সিটি থেকে পায়নি কোনো সুবিধা। আমার পরে আস্তে আস্তে আমার মার দল, আমার মেজো ভাইয়ের দল, আমার ভাতিজার দল, আমার ভাতিজির দল, মানে সিরিয়ালে আমার ফ্যামিলির 7 জনের ডেঙ্গু হয়েছে। না না না, সিটি কর্পোরেশনের কেউ আসেও নাই, আমরা সহযোগিতা পাইও নাই। এ ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলেই খাল উপচে পানিতে ডুবে যায় আশেপাশের রাস্তাঘাট, বাড়িঘর। এই পর্যন্ত পানি ওঠে, ঘরে টেহন যায় না। গরিব দেখে থাকতাছে এই জায়গায়। বড় লোক যদি হইতাম তাহলে আর এই জায়গায় থাকতাম না। সিটি কর্পোরেশনে আসে, যে সময় আসলে কি আর চর থাকতো এরকম, খরচ থাকতো। এদিক দিয়ে যদি বড় হয়ে যায় পানি, তাইলে আশেপাশে তো ডুবেই, মানে সবচেয়ে বেশি আমাকে সমস্যা। কাফরুল হাই স্কুলের সামনের সড়ক এটি। একপাশে ওয়াসা লাইন বসানোই তৈরি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তিতে স্থানীয়রা। কুরবানিতে রাখ থেকে এই অবস্থা, এই ভাঙ্গার মধ্যেই পড়ে রয়েছে, কিন্তু মেরামত কিছু করে নাই। রাস্তা দিয়ে যাইতে কষ্ট হয়, মনে করেন গাড়ির ঝুঁকি লাগে, অনেক সময় ঝুঁকির টেলায় মানুষ পড়েও যায়। রিস্কের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, মনে করেন স্পিডও কাটে যায়। পাশের বউবাজার এলাকার সড়কের অবস্থা আরও বেহাল। বেশিরভাগ ম্যানহোলের ঢাকনা ভেঙে যাওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা।
অনেক মানুষ আসলে যারা চিনে না হঠাৎ এটার ভিতরে পাড়া দেয়, পড়ে যেতে লাগে, রিক্সের ব্যাপার ভাই। এ নিয়ে কাউন্সিলর দোষ চাপালেন ওয়াসার উপর, বলেন কাজ শেষ করে ডিএনসিসিকে এখনো বুঝিয়ে দেয়নি ওয়াসা। সড়ক সংস্কারে বরাদ্দ পর্যাপ্ত নয় বলেও জানান তিনি। এখন পর্যন্ত ওয়াসা আমাদের কর্পোরেশনটা এটা বুঝাই দেয়নি যে আমাদের কাটা শেষ ভাই। আর কর্পোরেশনের ভিতরে পদক্ষেপ নিচ্ছে, রাস্তাগুলারে এই যেটু কাটা হয়েছে এই কাটিং দিয়া যেটা বিল তারা দিচ্ছে এই বিলের আনুপাতিক হারে সংস্কার করে দিবে। দ্রুত সড়কটি সংস্কার আর খাল পরিষ্কারের দাবি জানান স্থানীয়রা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ উপরে আর থাকছে। ইউক্রেনের হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 36, রাশিয়াকে দায়ী করেছে কিয়েভ, অস্বীকার মস্কো। কুষ্টিয়ায় একের পর এক ঘটে চলেছে জমি, বাড়ি, ফ্ল্যাট জবরদখলের মতো ঘটনা। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে উঠেছে জোরপূর্বক ফ্ল্যাট দখলের অভিযোগ। 8 লাখ টাকার বায়নামা করে জোরপূর্বক দখল নিয়েছেন ওই শিক্ষক দম্পতি। 65 লাখ টাকার ফ্ল্যাট জানিয়ে বিপাকে পড়েছেন ফ্ল্যাটের মূল মালিক। এমনকি নিজ ফ্ল্যাটে যেতেও পারছেন না তিনি। সেখানে গেলে দেওয়া হচ্ছে হুমকি ধামকি, হতে হচ্ছে হয়রানির শিকার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার চৌরাস এলাকার সোহাগ ইসলাম চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। 2022 সালে সয়সম্বল বিক্রি করে হাউজিং ডি ব্লকের ডিম হোম টাওয়ারের 6 তলায় কিনেছিলেন একটি ফ্ল্যাট। হঠাৎ তার চাকরি চলে যাওয়ায় পড়েন চরম অর্থ সংকটে। বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন তার ফ্ল্যাটটি বিক্রির। 65 লাখ টাকা মূল্য নির্ধারণ করে ফ্ল্যাটটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও তার স্ত্রী মাকসুদ আক্তারের কাছে 8 লাখ টাকায় বায়নানামা করেন। যে বায়নানামায় 3 মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে নেওয়ার কথা থাকলেও টাকা পরিশোধ না করেই প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফ্ল্যাটটি দখল করে নিয়েছেন এই শিক্ষক দম্পতি। যা নিয়ে বিপাকে পড়েছেন ফ্ল্যাটের মূল মালিক। পরিবার নিয়ে অসহায়ের মতো বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। ওনার ওয়াইফের নামে এই ফ্ল্যাটটা চুক্তি করে, ওনার ওয়াইফের নামে বায়নামা করে 6 মাস আগে মাত্র 8 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটে কিছু ইনকমপ্লিট কাজ করাবে বলে সে একটা চাবি নেয় সবার সম্মুখে, এবং ওই চাবিটা নিয়ে শুধু কাজ করার কথা থাকলেও সে অগোচরে কাউকে না জানায় সে ফ্ল্যাটটাতে উঠে বসবাস করা শুরু করে। 3 মাস অলরেডি বায়নামার মেয়াদ শেষ, আরও 3 মাস ওভার হয়ে গেছে, টোটালি 6 মাস তারা একটি টাকাও আমাদের দেয় নাই। আমি জানি এবং আমাদের মাধ্যমেই সে এটি কিনেছে। মূল মালিক হচ্ছে সোহাগ ইসলাম। কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় যদি থাকে সেটা আমরা আসলে অবশ্যই নেব। তবে ফ্ল্যাট দখলের বিষয়ে কথা বলতে অভিযুক্ত ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদকে পাওয়া না গেলেও তার স্ত্রী মাকসুদ আক্তারের দাবি তাদের বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এটা একেবারে ভিত্তিহীন, বানোয়াট। আমার কাছে ডকুমেন্ট আছে। না, এটা জোরপূর্বক করা হয়নি। জোরপূর্বক করা হলে সেখানে সাক্ষী আছে, সেটাই বললাম, মিজু আছে। প্রপার ওয়েতে আমাকে উকিল নোটিশ দেয় নাই, সে ডাকে পাঠায় নাই। এদিকে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন ঘটনাকে অপরাধ উল্লেখ করে আইন বিশেষজ্ঞরা বলছেন ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। যদি কেউ তার ন্যায্য পাওনাতে বিতাড়িত করে সেটা অবশ্যই অপরাধ করবে। তার মালিকানা সমুদায় কাগজপত্র থাকে, আপনি সেই জমি বেদখল হন তাহলে সিভিল মোকদ্দমা করে উচ্ছেদের মামলা করে আপনি প্রতিকার পেতে পারেন। আর এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। তার বিরুদ্ধে বলেছেন যে দখল করেছে কিনা এই সংক্রান্ত অভিযোগ আসলে আমরা আইনগত বিষয় খতিয়ে দেখে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো। আর একই সাথে যদি উনি প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওনার আদালতে যাওয়ার ব্যবস্থাও রয়েছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক দম্পতির বিরুদ্ধে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন অভিযোগে জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। এই শিক্ষক দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহুল ইসলাম। মাঝার এই যে দাবির বিষয়ে কি বলছেন শিক্ষকরা? আন্দোলন তো অনেকদিন হলো, কোনো ধরনের আশ্বাস বা আলোচনার প্রস্তাব তারা পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন শিক্ষকরা কিন্তু গত 1 জুলাই থেকে 3টি দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। সেই 3টি দাবি হচ্ছে প্রত্যয় পে স্কিম
পেনশন স্কিম বাতিল করতে হবে এবং শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি এবং তাদের জন্য আলাদা বেতন কাঠামো গঠন করতে হবে। এই তিনটি দাবি নিয়ে কিন্তু আজকে নবম দিনের মতো তারা আন্দোলন করছেন এবং তারা কিন্তু তাদের দাবি দেওয়া থেকে এখনো সরে আসেনি। তারা যেটা বলছেন যে তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আর আপনি সরকার সম্পর্কে যেটা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তারা গ্রিন সিগন্যাল পেয়েছে কিনা। প্রথম সপ্তাহে যখন আন্দোলন ছিল তখন ওবায়দুল কাদেরের সাথে একটা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আজকে যখন দ্বিতীয় সপ্তাহে আন্দোলন চলছে এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়, যার ফলশ্রুতিতে কিন্তু শিক্ষকরা এক ধরনের হতাশার মধ্যে আছেন এবং তারা বলছেন তারা খুব অচিরে আশা করছিলেন যে সরকারের ঊর্ধ্বমহল থেকে বা উচ্চ পর্যায় থেকে তাদের সাথে আলোচনা করা হবে, কিন্তু সেই আলোচনার মুখ কিন্তু এখনো তারা দেখেনি। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। স্যার, আপনাদের এই আন্দোলন আসলে কতদিন চলবে? সরকারের পক্ষ থেকে দাবি দেওয়া আদায়ের কোনো সিগন্যাল আপনারা পেয়েছেন কিনা? না, এরকম কোনো বিষয় আমরা পাইনি। তবে যেহেতু আমাদের এই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার না করা পর্যন্ত এবং উচ্চতর স্বতন্ত্র পে স্কেল না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং সরকারের পক্ষ থেকে একবার মাননীয় সেতুমন্ত্রী বসার বিষয় ছিল, কোনো জরুরি কারণে উনি সেটা প্রত্যাহার করেছেন। এখন পর্যন্ত আমরা কোনো সিগন্যাল পাই নাই। তবে সরকার যদি আমাদের ডাকে আমরা অবশ্যই বসবো এবং আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। আপনি যেমনটা শুনছিলেন যে শিক্ষকরা বলছিল যে তাদের আন্দোলন ততদিনই চলবে যতদিন না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হবে। এরই মধ্যে কিন্তু এই আন্দোলন নিয়ে দেশের প্রতিযোগিতা শিক্ষাবিদ বা নানা মহল কিন্তু কথা বলতে শুরু করেছেন। তারা বলছেন যে সরকার চাইলেই দ্রুত বসে এই জিনিসটির সমাধান করা যায়, কারণ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন এভাবে একের পর এক বন্ধ হয়ে যায়, শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় ফিরতে না পারে তখন কিন্তু দেশের জন্য এটা অশনি সংকেত। এই জন্য তারাও কিন্তু তাগাদা দিচ্ছেন যে সরকারের সাথে বসে যত দ্রুত এটা সমাধান করা যায় ততই কিন্তু ভালো। আপনি জানেন যে দেশের 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এর মধ্যে কার্যক্রম প্রচলিত আছে 40টি। সেই 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলন চলছে এবং শিক্ষকদের দাবি যতদিন না পর্যন্ত আন্দোলন তাদের দাবি দেওয়া পূরণ হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষকদের আন্দোলন সম্পর্কে সর্বশেষ তথ্য। মাঝে ধন্যবাদ আপনাকে। দর্শক, পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝার। দেখছেন সংবাদ দুপুর। মেহেরপুরের গাংনী বিএডিসি অফিসের কর্মকর্তাদের গাফিলতিতে নষ্ট হয়ে গেছে খামারের 100 বিঘা জমির ধানের চারা। তৈরি হয়েছে আরো কয়েকশো বিঘা জমির ধানের চারা নষ্টের শঙ্কা। এতে গচ্ছা গেছে সরকারের প্রায় অর্ধশত কোটি টাকা। চাষিদের অভিযোগ, অফিসের দেওয়া নিম্নমানের কীটনাশক প্রয়োগের ফলেই ঘটেছে এমন ঘটনা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বিএডিসির কর্মকর্তারা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরে মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি খামারে 120 একর জমিতে রোপণ করা হয় আউশ ধানের চারা। হঠাৎই ধানের জমিতে আগাছা বৃদ্ধি পাওয়ায় তা নিধনে করা হয় কীটনাশক প্রয়োগ। এর কয়েকদিনের মধ্যেই পচে ও পুড়ে নষ্ট হতে শুরু করে ধানের চারা। ইতিমধ্যে প্রায় নষ্ট হয়ে গেছে খামারের 100 বিঘা জমির ধানের চারা। রয়েছে আরো কয়েকশো বিঘা জমির ধানের চারা নষ্টের আশঙ্কা। এতে লোকসানের মুখে সরকারের প্রায় অর্ধশত কোটি টাকা। জেলায় দেখা দিয়েছে ধান বীজ সংকটের শঙ্কা। এখানে ধান নাজমুদ্দি ভাই ওখানে বীজ গুলি দিয়েছে রেস্ট হাউসের থেকে চিটলা খামারের, বুঝছেন। দেওয়ার পরে এই ধানটা স্প্রে করার পরে ধানটা সম্পূর্ণ পুড়ে গেছে। কালকে আসলাম, এসে দেখলাম ধানটা পুরো হলুদ মারা গেছে। আজকে এসে দেখছি এই অবস্থা, মানে ধানটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শ্রমিকদের অভিযোগ, অফিসের দেওয়া নিম্নমানের কীটনাশক প্রয়োগের ফলেই ঘটেছে এমন ঘটনা। আর এর জন্য দায়ী করছেন বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলাম ও তার সহযোগী নাজিম উদ্দিনকে। যে দায়িত্ব আজকে দেখাশোনার আর কি, সে বোতল বালতিতে ঢেলিয়ে দিয়ে ঘুলে দিছে। দেওয়ার পরে যারা বীজ দেয় আমরাই দিছি আর কি, বুঝছেন। আমরা 4 জনা দিছি। দেওয়ার পরে ধান বীজ দেওয়ার 2 দিন পর থেকে ধানের আস্তে 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 মরে গেছে। তাদের স্প্রে করতে দিছে, নাজিমুদ্দি বিষ এনে দিছে। এই নাজিমুদ্দির কাছে ওনারা বিষ নিয়েছে, 4-5টা ছেলে বিষ নেওয়ার পরে বিষ দেওয়ার কারণে এই ধানগুলো এই অবস্থা। যে দেখছে যে নিবার খরচ বেশি হয়ে যাবে, এই জন্য এই বিষটা নেই ও দিয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত মাত্রায় আগাছানাশক প্রয়োগের ফলেই পচে ও পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে ধানের চারা। এটা হচ্ছে আগাছা দমন করার জন্য ব্যবহার করা যাবে। ধানের জমিতে ব্যবহার করলে মূলত যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে তাহলে এটার ক্ষতি হতে পারে, আর এবং নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে 2-3 পাতা পর্যন্ত গজালে এটার আগাছা দমনে কাজ করবে।
কর্মকর্তাদের গাফিলতিতে সরকারের শত শত বিঘা জমির ধানের চারা নষ্টের শঙ্কা দেখা দিলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনরূপ মন্তব্য করতে নারাজ গাংনী বিএডিসি খামারের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলাম। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো যা থাকছে। রাতে ইউরো সেমিফাইনালের রোমাঞ্চ, দুই হেভিওয়েট ফ্রান্স ও স্পেনের দৌড়, স্বপ্নের ফাইনালে চোখ দু দলের। মহাসড়কে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশায় ময়মনসিংহ নগরীতেই দৈনিক ব্যয় হচ্ছে 1 লাখ ইউনিট বিদ্যুৎ। এসব ব্যাটারি চালিত যানে প্রচুর বিদ্যুৎ ব্যবহার হওয়ায় বাসাবাড়ি গ্রাহক পড়েছেন ভোগান্তিতে। নাগরিক সমাজের দাবি, এসব অটোরিকশার লাগাম টানলে নগরীতে যানজট কমার পাশাপাশি কমবে লোডশেডিংও। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সিটি কর্পোরেশনের তথ্যমতে নগরীতে ইজি বাইক ৫,৯৫৬টি, মোটা ৩ চাকার রিক্সা ৫,৬০০টি এবং চিকন চাকার রিক্সা চলাচল করে ৫,৪০০টি। বিদ্যুৎ প্রকৌশলীদের হিসাবে একটি ইজি বাইকের 5টি 12 ভোল্টের ব্যাটারিতে 1.75 কিলোওয়াট থেকে 2 কিলোওয়াট ক্ষমতা থাকে। গড়ে 1.5 কিলোওয়াট ধরে একটি ইজি বাইকে 8 থেকে 9 ঘন্টা চার্জ দিলে বিদ্যুৎ খরচ হয় 14 ইউনিট। অর্থাৎ নগরীতে দৈনিক 3000 ইজি বাইক বিদ্যুৎ খরচ করছে 42,000 ইউনিট। 4টি 12 ভোল্টের ব্যাটারি যুক্ত একটি অটোরিকশায় 8 ঘন্টা চার্জ দিতে দিনে বিদ্যুৎ ব্যবহার হয় 11.2 ইউনিট। দৈনিক নগরীতে চলা 2800টি মোটা চাকার রিকশায় বিদ্যুৎ খরচ হয় 31,360 ইউনিট। বাকি 30 অ্যাম্পিয়ার ব্যাটারির চিকন চাকার রিকশা ভ্যানে দৈনিক প্রায় 25,000 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এতে লোডশেডিং বাড়ায় ভোগান্তি বেড়েছে বিদ্যুৎ গ্রাহকদের। 14 থেকে 15 ইউনিট এরকম কারেন্ট পুড়ে। কারেন্টের ডবল টাকা নিতেছে, কাঠ মিটার না কি মিটার জানি লাগাইছে, আবার দিনের মধ্যে 4-5 বার কারেন্ট থাকে না। অনেক সমস্যা হয়, পানি থাকে না, আলো থাকে না, দোকানদারি করতে খুব সমস্যা হয়। নাগরিক নেতারা বলছেন, ব্যাটারি চালিত যানে যেমন বিদ্যুৎ অপচয় হচ্ছে, তেমন যানজটেও মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি, এসব যানে ব্যয় হওয়া বিদ্যুতের প্রভাব পড়ছে না জনজীবনে। সব ইজি বাইক, অটো রিক্সা এবং ওই ব্যাটারি চালিত রিক্সা পুরো শহরটাকে খেয়ে ফেলেছে। এটার জন্য অন্য গাড়িগুলো চলতে পারতেছে না এবং তারা একটা হিউজ পরিমাণ বিদ্যুৎ কনজিউম করে। আইনগতভাবে এটা সঠিক, এটা যে ব্যবহার হচ্ছে এটার জন্য বিদ্যুতের যে লোডশেডিং বা ইয়াতে কোনো এফেক্ট করতেছে না। মানুষের ভোগান্তি লাঘবে নগরীতে যান চলাচল সহনীয় মাত্রায় আনতে উদ্যোগের কথা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র। সকলকে নিয়ে এটি বসে এটাকে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে এটিকে আরো সহনীয় মাত্রা নিয়ে আসা যায়, নিয়ন্ত্রণ করা যায়। ময়মনসিংহ বিভাগে পিডিবি ও পল্লী বিদ্যুতের 1200 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 1000 মেগাওয়াট। নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়িতে দরিদ্র রোগীদের দেয়া হয় বিনামূল্যে ওষুধ, মেটানো হয় অস্ত্রোপচারের খরচ সহ চিকিৎসার যাবতীয় ব্যয়। এসব সুবিধা দেয় সরকারি রোগী কল্যাণ সমিতি। তবে সরকারি এই সেবা সম্পর্কে না জানার কারণে অনেক হতদরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছেন এই সুবিধা থেকে। বিস্তারিত খাগড়াছড়ির প্রতিনিধি অপু দত্তের রিপোর্টে। খাগড়াছড়িতে 100 শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী আর্থিক সংকটের কারণে চিকিৎসার ব্যয় বহন করতে পারে না। বছরের পর বছর এমন দুর্গম এলাকার হতদরিদ্র রোগীর চিকিৎসার ব্যয় বহন করছে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতি। পাহাড়ের হতদরিদ্র এ প্রান্তিক অসহায় রোগীদের চিকিৎসকের সুপারিশ ক্রমে বিনামূল্যে ওষুধ, অস্ত্রোপচার কিংবা সুরক্ষা সামগ্রী কিনে দেয় রোগী কল্যাণ সমিতি। সরকারি সেবা পেয়ে খুশি তারা। আর্থিক দুর্বলতা সমাজসেবার কাছে দরখাস্ত করাতে আমরা ওষুধগুলো পাইয়া আমরা খুশি। আবেদন করছে, তারা ওষুধ দিচ্ছে, কইছে যে লাগলে আরো নিবে। আর্থিক অবস্থা একটু কম, তার জন্য আমাদেরকে সমাজসেবা থেকে ওষুধপত্র দিচ্ছে, আমরা ওটা দিয়ে সন্তুষ্ট। রোগী কল্যাণ সমিতি জেলা উপজেলা হাসপাতালে রোগীদের এই সেবা দিয়ে আসলেও হতদরিদ্র অনেকেই জানেন না এই সেবা সম্পর্কে। সদর হাসপাতালে চিকিৎসকরা বলছেন, মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে বাড়াতে হবে প্রচারণা। এখান থেকে যে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় আমি জানতাম না। আমরা এখন এখানে ভর্তি আছি, তবে সরকারিভাবে যে হাসপাতালে রোগীদের ক্ষেত্রে যে সহযোগিতা দেওয়া হয়
সেটা আমি জানতাম না। যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেকের কাছে টাকা থাকে না, রোগী কল্যাণ সমিতি সমাজ সেবার মাধ্যমে আমরা ওনাদের এ ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি। মাসে প্রায় 200 জনের মতো রোগী এখান থেকে এই সেবাটা পেয়ে যাচ্ছে। সমাজসেবা কর্মকর্তা জানান, এই সেবা পেতে চিকিৎসকের সুপারিশে রোগীদের আবেদন করতে হয় এই দপ্তরে। পরে যাচাই বাছাই শেষে দেওয়া হয় সহায়তা। রোগীরা এখানে আমাদের একটি আবেদন ফর্মের মাধ্যমে তারা আমাদের কাছে আবেদন করে, সেক্ষেত্রে ডাক্তারদের একটি সুপারিশ থাকে। সেই ভিত্তিতে আমরা যাচাই বাছাই করে দেখি যে রোগীর আর্থিক অবস্থাটি কেমন। তারপর আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে রোগীকে তার প্রয়োজনীয় ওষুধটুকু দিয়ে সকল কার্যক্রম পরিচালনা করি। এখন পর্যন্ত 12,000 রোগীকে সেবা দিয়েছে সংস্থাটি। ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা আছে সমাজসেবা বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এক চিকিৎসক সহ নিহত হয়েছে আরও 2 জন। স্থানীয় সময় সোমবার সকালে ঘটনা ঘটে। এছাড়া রাশিয়ার আলাদা হামলায় নিহত হয়েছেন 36 বেসামরিক নাগরিক, আহত প্রায় 1.5 শতাধিক। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেন জুড়ে চালানো ওই হামলার সময় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটে। হাসপাতালটির যে অংশে ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল সেই অংশে প্রায় 20টি শিশু চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হামলার পর ঘটনাস্থল থেকে চিকিৎসাধীন শিশুদের সরানো হয় অন্যত্র। ভীতিকর এক পরিস্থিতি ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি আমার সন্তানকে কাপড় দিয়ে ঢেকে রেখে বাঁচানোর চেষ্টা করছিলাম যাতে সে শ্বাস নিতে পারে। ধারণা করা হচ্ছে গেল কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার এটি সবচেয়ে বড় মারাত্মক হামলা। এই হামলায় হতাহতের সংখ্যা 2 শতাধিক ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাওয়ার আগে পোল্যান্ডে যাত্রাবিরতিকালে পশ্চিমা মিত্র দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রুশ সন্ত্রাসীরা আবারও ইউক্রেনের বিভিন্ন শহরে আক্রমণ চালিয়েছে। রাশিয়ার এই হামলায় 3 শিশুসহ অনেক হতাহতের ঘটনা ঘটে। রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে। কেবল উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয় না। সমবেদনা কোনো অস্ত্র নয়। ইউক্রেন এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করলেও এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা অংশ নিজেদের ওই হাসপাতালে আঘাত হেনেছে বলে দাবি করেছে দেশটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে রাশিয়ায় পা রাখলেন মোদী। এদিকে মোদীর মস্কো সফরকে পশ্চিমা বিশ্ব ঈর্ষার চোখে দেখছে বলে মনে করছে ক্রেমলিন। বিস্তারিত রায়হান কবির শুভ্রের আরও একটি রিপোর্ট। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে রাশিয়া গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সোমবার 2 দিনের সফরে মস্কোয় পৌঁছেছেন তিনি। 2 দিনের সফরে প্রথম দিন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর এবারের মস্কো সফরে 2 দেশের মধ্যে 22তম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 2000 সাল থেকে দেশ দুটির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই শীর্ষ সম্মেলন। মোদীর এই সফর 2 দেশের মধ্যে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে নয়াদিল্লি। এদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর এই শীর্ষ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রেমলিন। পশ্চিমা দেশগুলো ভারতীয় প্রধানমন্ত্রীর রুশ সফর নিয়ে ঈর্ষান্বিত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। অবশ্যই পুতিন মোদি বৈঠকের এজেন্ডা অনেক বিস্তৃত। বলা যেতে পারে 2 নেতা অত্যন্ত ব্যস্ত থাকবে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বিষয়টিকে ঈর্ষার চোখে দেখছে। এর অর্থ তারা এই সফরের উপর খুব কড়া নজর রাখছে। এই নিবিড় পর্যবেক্ষণের অর্থ তারা এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ওরা ভুল কিছু করছে না। এটা অত্যন্ত গুরুত্ব দেওয়ার মতোই হতে চলেছে।
2022 সালে রাশিয়ায় ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুজনের সঙ্গেই বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। এই যুদ্ধ আন্তর্জাতিক অর্থনীতির ক্ষতি করছে বলে যুদ্ধের অবসানের উপর জোর দিয়েছেন তিনি। তবে রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্কও নষ্ট করেনি নয়াদিল্লি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।